সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সম্মান প্রথম বর্ষের বাংলা কবিতা 1 কোর্সের রূপসী বাংলা কাব্য নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে রয়েছি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। আমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লাস করেছি রূপসী বাংলার উপর। বাংলা কবিতা নিয়ে আলোচনা হয়েছে আগে ক্লাসে সরাসরি, তারপর যখন পৃথিবী অশান্ত হয়েছে, মানুষের অসহায়ত্ব আবারও প্রমাণিত হয়েছে প্রকৃতির কাছে, বিজ্ঞান যখন কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না, সেই সময়টিতে সরকারি নির্দেশনা এবং অধ্যক্ষ মহোদয়ের সহযোগিতায় আমরা করোনাকালীন পাঠদান শুরু করেছি। তোমাদের রূপসী বাংলা কাব্যের প্রায় প্রতিটি কবিতায় আমি খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি এবং সে ধারাবাহিকতায় আজকে হলো শেষ ক্লাস। শেষ ক্লাস বলতে কবিতা আলোচনার শেষ ক্লাস, কারণ আমরা জানি যে মোট 61টি কবিতা এই কাব্যটিতে রয়েছে। শেষ 4টি কবিতা আজকে আমরা আলোচনা করব। শেষ 4টি কবিতার মধ্যে রয়েছে এই সব ভালো লাগে, সন্ধ্যা হয় চারিদিকে, একদিন কুয়াশার, ভেবে ভেবে ব্যথা পাবো। এই 4টি কবিতা নিয়ে আলোচনার পরে আমি তোমাদের কিছু কাজ দেব। আমরা যে কবিতাগুলো পড়েছি সেই কবিতাগুলোতে জীবনানন্দ দাশের যে কবি মানস প্রকাশিত হয়েছে, তার বিশেষ প্রবণতা প্রকাশিত হয়েছে, কোন বিষয়গুলো তিনি পছন্দ করতেন সেটা প্রকাশিত হয়েছে, এবং এই কাব্যটিতে কিভাবে তিনি সেগুলোর প্রকাশ ঘটিয়েছেন সেটা আমরা দেখব। এবং জীবনানন্দ নিজে বলেছেন তার কবিতার কথা নামের একটি গ্রন্থে যে উপমাই কবিত্ব। আমরা দেখি এই কাব্যটিতে চমৎকারভাবে তিনি উপমা ব্যবহার করেছেন। আজকেও আমরা দেখব এরকমের উপমা রয়েছে। তো এই যে বিভিন্ন উপমা ব্যবহার করতে গিয়ে কখনো তিনি ফুলের কাছে গিয়েছেন, কখনো পাখির কাছে গিয়েছেন, কখনো ঘাসের কাছে গিয়েছেন, কখনো ফলের কাছে গিয়েছেন, কখনো প্রকৃতির আরও বিভিন্ন যে রূপ রয়েছে, বিভিন্ন ঋতু রয়েছে, ঋতু বৈচিত্র্য রয়েছে, সেই ঋতু বৈচিত্র্যের বিভিন্ন যে কাজ, সেই কাজগুলোর কথা, মানুষের যে জীবন যাপন সেটির কথা তিনি বর্ণনা করেছেন। আবারও দেখা গেছে তিনি বিভিন্ন লোকজ উপাদান ব্যবহার করেছেন, লোক ঐতিহ্যের ব্যবহার তার কবিতার মধ্যে করেছেন। আবার কখনো দেখা গেছে ইতিহাসের দিকে তিনি গিয়েছেন এবং ইতিহাস থেকে বিভিন্ন উপাদান এনে এই কবিতাগুলোতে তিনি যুক্ত করেছেন এবং কবিতার মধ্য দিয়ে তার যে ভালো লাগা, ভালোবাসা, তার যে চিন্তা, তার যে চেতনা সেটির প্রকাশ ঘটিয়েছেন। দেখো, আমি এখানে ডান পাশে কিছু বিষয় লিখেছি। রূপসী বাংলা কাব্যে তার যে বিশেষ প্রবণতা বা বিশেষ যে বৈশিষ্ট্যগুলো জীবনানন্দ দাশের, আমরা জানি যে এই কাব্যের কারণেই তাকে রূপসী বাংলার কবি হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে, বলতে তিনি পরিচিতিটি নিয়েছেন। আমরা বিভিন্ন কবিকে বা বিভিন্ন সাহিত্যিককে তার সাহিত্য রচনা দিয়ে বা তার প্রবণতা বা বৈশিষ্ট্য দিয়ে আমরা বিচার করে থাকি, মূল্যায়ন করে থাকি, তাকে বিভিন্ন অভিধায় অভিহিত করে থাকি। বিদ্রোহী কবিতা রচনা করে যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতে পরিণত হয়েছেন, তেমনি রূপসী বাংলা কাব্য রচনা করে আমরা দেখছি তিনি রূপসী বাংলার কবিতে পরিণত হয়েছেন। তার এই কাব্যটিতে রূপসী বাংলা বলতে বাংলাদেশের প্রকৃতির যে সৌন্দর্য সেটি অত্যন্ত দরদের সাথে, অত্যন্ত চমৎকারিত্বের সাথে, শিল্প বোধ বা শিল্প বৈশিষ্ট্যের যা কিছু, যেহেতু একটি কবিতার যা কিছু বৈশিষ্ট্য সব কিছুর চমৎকার একটি রূপায়ণ ঘটিয়ে তিনি প্রকাশ ঘটিয়েছেন। এখানে রয়েছে প্রকৃতি প্রেম, রয়েছে বাংলার সৌন্দর্য বলতে বাংলাদেশের যে রূপ, বাংলাদেশের যে প্রকৃতি সেটির সৌন্দর্যের কথা রয়েছে, রয়েছে দেশপ্রেম। বাংলাদেশের প্রকৃতির কথা বলছেন, পাখির কথা, ফুলের কথা বলছেন, আকাশের কথা বলছেন, বিভিন্ন ঋতু বৈচিত্র্যের কথা বলছেন, শিশিরের কথা বলছেন, হেমন্তের কথা বলছেন, কখনো কখনো হয়তো বা বর্ষার কথাও এসেছে। আমরা দেখি ঐতিহ্যের ব্যবহার তিনি করেছেন। এই যে দেশপ্রেমের পাশাপাশি ঐতিহ্য, এই ঐতিহ্য কোনটি? লোকজ ঐতিহ্য। আমরা আমাদের লোকসমাজে প্রচলিত বিভিন্ন যে কাহিনী রয়েছে সেই কাহিনীর মধ্য থেকে তিনি চরিত্র নিয়েছেন। তিনি মহুয়ার কথা বলেছেন, তিনি
দেখা গেছে বেহুলার কথা বলেছেন, তিনি চাঁদ সদাগরের কথা বলেছেন। এগুলো লুকোজ উপাদান, এরকম আরও অনেক উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা বিভিন্ন পুরাণ বা ইতিহাস থেকে প্রসঙ্গ টেনে তিনি তার ভাবগুলো প্রকাশ ঘটিয়েছেন। ও ইতিহাসের অনেক ঘটনা, অনেক নমুনা, অনেক বস্তু অথবা অনেক কীর্তির কথা তিনি এই কবিতাগুলোর কোনো না কোনোটাতে নিয়ে এসেছেন। আবার তার বেশ কিছু কবিতায় প্রকাশিত হয়েছে মৃত্যু চেতনা। তিনি মৃত্যুকে কিভাবে দেখছেন বা মৃত্যুর কথা কিভাবে ভাবছেন, মৃত্যুর পরে তিনি কিভাবে তিনি এই পৃথিবী বা যে দেশকে দেখে গেলেন, এই দেশকে তার মনের মধ্যে কিভাবে বা মৃত্যুর পরবর্তী জীবনে সেটাকে কিভাবে তিনি ধারণ করবেন, অথবা মৃত্যু হয়ে যাচ্ছে সেই মুহূর্তটির বর্ণনাও তিনি তার এই কাব্যের কবিতাগুলোতে লিখে গেছেন, যেটা মৃত্যু চেতনার কবিতা হিসেবে আমরা দেখতে পাই। আবার তিনি স্মৃতি কাতর হয়েছেন, যেটাকে আমরা নস্টালজিয়া বলে থাকি। তার স্মৃতি কাতরতা, তার ভালোবাসার ক্ষেত্রে, তার অতীতের জীবনের ক্ষেত্রে, তার বিভিন্ন যে স্মৃতি রয়েছে, সমৃদ্ধ যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলোর কথাও এই কবিতাগুলোর মধ্যে প্রসঙ্গক্রমে তিনি নিয়ে এসেছেন একেবারেই প্রেমের কথা। নরনারীর পারস্পরিক যে আকর্ষণ, পারস্পরিক যে ভালো লাগা, ভালোবাসা, সেই বিষয়গুলো তার কবিতার মধ্যে তুলে এনেছেন। অত্যন্ত দরদ দিয়ে চমৎকার উপমায়, চমৎকার অলঙ্কারে তিনি ব্যবহার করেছেন এবং সেটার প্রকাশ ঘটিয়েছেন। আমরা পড়ে এসেছি ইতিমধ্যে 57টি কবিতা। আজকে আমরা 58 সংখ্যক কবিতা থেকে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছি। এবং প্রথম কবিতা যেটি, এই সব ভালো লাগে, কবিতাটিতে কি রয়েছে দেখব আমরা। তার ভালো লাগার বিষয়গুলো শিরোনামেই বোঝা যায়। আর তোমরা তো জানো যে জীবনানন্দ দাশ এই কবিতাগুলোর কোনোটারই শিরোনাম দিয়ে যাননি। সম্পাদক যারা, প্রকাশক যারা, তারা পরবর্তীকালে তিনি 1, 2, 3 ক্রমিক করে কবিতাগুলো সাজিয়ে রেখে গেছেন। সেই কবিতার প্রথম পংক্তিটিকে শিরোনাম করেছেন সম্পাদক যারা, প্রকাশক যারা। আমরা এখানে দেখছি 58 সংখ্যক যে কবিতা, সেটির শিরোনাম হলো এই সব ভালো লাগে। প্রথম পংক্তি, কবি নিজে যখন বলেন এই সব ভালো লাগে, তখন এই কবিতার বিষয়বস্তু নিয়ে আর বেশি মাথা ঘামাতে হয় না। তিনি কোন জিনিসগুলো পছন্দ করেন সেটির কথা বলেছেন। দেখবে এখানে প্রকৃতির কথা এসেছে, প্রেমের কথা এসেছে, এবং ওই যে প্রকাশের যে চমৎকারিত্ব, নৈপুণ্য, সেটি প্রকাশ ঘটেছে তার উপমার সৌন্দর্যের মধ্য দিয়ে। এবং এই যে প্রেমের কথা বা প্রকৃতির কথা বলতে গিয়ে এই সব ভালো লাগে কবিতায়ও তিনি স্মৃতিকাতর হয়েছেন, অতীতের কথা বলেছেন, অতীতের কোনো এক মানুষের কথা বলেছেন যাকে তার ভালো লাগতো, সে এখন কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেসব ভাবনাও তার মাথায় কাজ করেছে এই কবিতাটির মধ্যে। এরপর রয়েছে 59 সংখ্যক কবিতা। সেই কবিতাটির শিরোনাম হলো সন্ধ্যা হয় চারিদিকে। আমরা জানি তিনি প্রকৃতির কবি, প্রকৃতিকে ভালোবাসতেন, বাংলার প্রকৃতিকে আরো বেশি বেশি করে ভালোবেসেছেন, যেটি অনেক সুস্পষ্ট হয়েছে রূপসী বাংলা কাব্যে। এবং এই যে রূপসী বাংলার কবি হিসেবে অভিধা পাওয়া, সেটার পিছনেই কবিতাগুলো প্রধান ভূমিকা পালন করেছে। সন্ধ্যা হয় চারিদিকে, সন্ধ্যার যে সৌন্দর্য, সন্ধ্যার যে প্রকৃতি, সন্ধ্যার যে শান্ত রূপ, সন্ধ্যায় যে পাখিরা নীড়ে ফিরে আসে, গরুর গাড়িটি ঘরে নিয়ে যায় গাড়োয়ান, এই চিত্রগুলো তিনি এঁকেছেন। পাশাপাশি প্রেম চেতনা প্রকাশিত হয়েছে, প্রেমের ঐশ্বর্যময়তা, ভালোবাসার ঐশ্বর্যময়তা প্রকাশিত হয়েছে। সেখানে তার মনে হচ্ছে যেন চারদিকে প্রেম, ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে, পরিপূর্ণ হয়ে আছে, এবং তার ভালোবাসার মানুষটিও তার কাছে রয়েছে। আমরা এর পরের কবিতা 60 সংখ্যক কবিতা, একদিন কুয়াশার। এবং এই একদিন কুয়াশার কবিতার মধ্যে আমরা দেখব যে এখানে মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে, যেটি একটু আগে বলছিলাম যে অন্যান্য কবিতাতেও কবি মৃত্যু চেতনার কথা প্রকাশ করেছেন। মৃত্যু চেতনা কখন আসে একজন মানুষের মধ্যে? জীবনকে তিনি ভালোবাসতেন, কিন্তু জীবনকে ভালোবাসতে গিয়ে যখন বাধাগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে দেখা গেছে তার হিসেব মিলছে না, তিনি যেটি চাচ্ছেন সেটি হচ্ছে না, তার মতো করে হচ্ছে না, অথবা বাধাগ্রস্ত হচ্ছেন, তখন তিনি জীবনের ওপারের কথা ভেবেছেন। তার মৃত্যু চেতনার মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠেছে দেখবে এখানে হিমঘরের কথা আছে, প্রকৃতির কথা আছে, মৌমাছি, মৌচাক কিভাবে, তো এইসব প্রসঙ্গ তিনি এই কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন। আমরা এই কাব্যের শেষ কবিতা এবং আজকের আলোচনার যে শেষ কবিতা, সেই কবিতাটি হলো ভেবে ভেবে ব্যথা পাবো। কবি বলছেন, এই যে পৃথিবী, এই যে দেশ, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কথা, এই অপরূপ প্রকৃতির কথা আমি যখন ভাববো, তখন আমার বুকের মধ্যে চিনচিনে ব্যথা হবে এই প্রকৃতির জন্য।
যখন আমি থাকবো না তখন এই প্রকৃতির কথা আমার মনে পড়বে এবং তখন আমার মনের অবস্থাটি কি হবে, সেই ভাবনাটি তিনি এখানে প্রকাশ করেছেন। এবং তিনি স্মৃতিকাতর হয়েছেন, তার অতীতে চলে গেছেন, তার শৈশব কৈশোরের কথা, তার ভালো লাগা ভালোবাসার কথা প্রকাশিত হয়েছে। এই যে ভেবে ভেবে ব্যথা পাবো, এটির মধ্যে প্রকারান্তরে যেটি পৃথিবীর প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি যে তার আকর্ষণ, পৃথিবীতে থেকে যাওয়ার যে চেষ্টা, সেই ব্যাপারটি কাজ করেছে। পৃথিবীকে তিনি ভালোবেসেছেন। অতি তুচ্ছ যে কচুরিপানা, সেই কচুরিপানার ফুলটাকেও তিনি বিধাতার অপরূপ সৃষ্টি হিসেবে তিনি বর্ণনা করেছেন। বাংলার সৌন্দর্যের প্রতিমূর্তি হিসেবে তার শব্দ দিয়ে, তুলি দিয়ে আমাদের সামনে নিয়ে এসেছেন। পথের পাশে যে ফুটে থাকা যে ভাটফুল, সেই ভাটফুলের সৌন্দর্য তিনি তার কবিতার মধ্যে নিয়ে এসেছেন অত্যন্ত দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে। যে কারণে কবি চান, কবি ভাবেন যে যখন তিনি পৃথিবীতে থাকবেন না তখন তার অবস্থাটি কেমন হবে, তখন তিনি ভেবে ভেবে ব্যথা পাবেন। এই কথাটি এই কাব্যের একেবারে শেষ কবিতায় তিনি প্রকাশ করেছেন। তো এ তো গেল কবিতায় কি রয়েছে বা কিভাবে প্রকাশ করেছেন সেটির আলোচনা। কিন্তু আমরা কি আমাদের এই আলোচনাটিতেই সীমাবদ্ধ রাখবো আজকের ক্লাসটিকে? তা কিন্তু নয়। আমরা কবিতাগুলো পাঠ করে দেখতে চাই যে কথাগুলো এতক্ষণ আমি বলেছি আসলে জীবনানন্দ দাশ তার কবিতাগুলোতে সেটা কিভাবে বলেছেন। এবং প্রথমেই 58 সংখ্যক কবিতা, এই সব ভালো লাগে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কি কি ভালো লাগতো, যদি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হও, সরাসরি তুমি এই কবিতা থেকেই তোমার প্রশ্নের উত্তরটি তুমি দিয়ে দিতে পারবে। কারণ তিনি স্পষ্টতই ঘোষণা করেছেন এই সব ভালো লাগে। কি ভালো লাগে? জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়। দেখো, সকালবেলায় তিনি বিছানায় শুয়ে আছেন, সূর্য উঠেছে পূর্বাকাশে, জানালার ফাঁক দিয়ে এই সূর্যের আলোটা এসে তার গায়ে পড়েছে, তার গায়ে মাখামাখি করে দিচ্ছে। এবং সেই যে রোদ, তার সোনালি রোদ, ভোরের সোনালি রোদ যে তার গায়ে লেগেছে, তার বিছানা এসেছে, সেটা তার ভালো লাগে। তারপরের অবস্থা কি? আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল এই নিয়ে খেলা করে, জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে। আমার যে ক্লান্ত ঘুমের পরে যে কাতর চোখ, বিমর্ষ ম্লান যে চুল, এলোমেলো যে চুল, মলিন চুল, ঘুমের ক্লান্তির পরে এই নিয়ে খেলা করে সোনালি রোদ, ভোরের সোনালি রোদ, জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল, আমি অনেক আগে একটি ভুল করেছিলাম, সেই ভুলের কথা এই সোনালি রোদ জানে। সূর্য প্রতিদিন উদিত হয়, আবার প্রতিদিন অস্ত হয়, পরদিন আবার কিন্তু উদিত হয়। আমাদের জাগতিক জীবনের সব কিছু সে দেখে। জীবনানন্দ সেটা ভেবেই বলছেন এই সূর্য জানে, এই সোনালি রোদ জানে যে তিনি বহুদিন আগে ভুল করেছিলেন। কি ভুল করেছিলেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে, পৃথিবীর সবচেয়ে গাঢ় এক রূপসীর মুখটিকে ভালোবেসে তিনি ভুল করেছিলেন। পৌষের শেষ রাতে আজও আমি চেয়ে দেখি আবার সে আমাদের দেশে ফিরে এলো। দেখো, এই যে প্রকৃতি, শীতের প্রকৃতির কথা বলছেন। পৌষ মাস, তার শেষ রাত, কুয়াশা ঝরে পড়ছে, সেই পৌষের শেষ রাতে আজও আমি চেয়ে দেখি আবার আমাদের দেশে ফিরে এসেছে সে। রং তার কেমন তা জানে ওই টসটসে ভিজে জামরুল। পৌষ মাসের ভোরবেলায় ওই যে ফিরে আসা যে ভালোবাসার মানুষ বা ফিরে আসা যে প্রকৃতি, সেটির রূপটি কি? সেটি জামরুল যে ধরে আছে, সেই একেবারে টসটসে ভিজে জামরুল, কুয়াশায় যে ভিজে আছে টসটসে পাকা যে জামরুল ফল, সেই জামরুল সেটা ভালো জানে। নরম জামের মতো চুল তার, যাকে তিনি ভালোবেসেছিলেন, তার নরম জামের মতো চুল তার। জাম যখন কাঁচা থাকে তখন কি সেটা নরম থাকে? তা কিন্তু নয়। জামটি যখন পেকে যায়, পেকে উঠে, তখন সেটা আস্তে আস্তে নরম হতে থাকে এবং পরিপক্ক একেবারেই পাকা অবস্থাটিতে সেটি নরম হয়। তখন তার রংটি হয় কি? একেবারে কালো। প্রথমে সবুজ থাকে, সবুজ থেকে সেটা লালচে হতে হতে একসময় একেবারে নিকষ কালো হয়। দেখো, এই নিকষ কালো জামের সাথে তুলনা করছেন নরম জামের মতো চুল তার। এই যে উপমার চমৎকারিত্ব, উপমা ব্যবহারের যে দক্ষতা, নিপুণতা,
এটি জীবনানন্দ দাশের কাছ থেকে পরবর্তীকালের কবিরা শিখেছেন এবং বলা হয়ে থাকে তার এই উপমার সৌন্দর্যের কারণেই বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিতে পরিণত হয়েছেন তিনি। বলছেন, নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল, ঘুঘু পাখির বুক যে বাদামি বা যে তামাটে বর্ণের, সেই বুকের মতো অস্ফুট আঙুল তার, পৌষের শেষ সাথে নিম পেঁচাটির সাথে আসে সে যে ভেসে কবেকার মৃত কাক। পৌষের শেষ রাতে দেখা যায় নিম পেঁচার সাথে সেই কবেকার মৃত কাকটা যেন ভেসে আসছে। দাঁড় কাক একা একা সারা রাত জাগে, দাঁড় কাক একা একা সারা রাত জেগে থাকছে। আর কি করছে? পৃথিবীর পথে আজ নাই সে তো আর, ওই যে কবেকার মৃত কাক, সে আর পৃথিবীর পথে নেই, তবুও সে ম্লান জানালার পাশে উড়ে এসে নীরব সুহাগে মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায়। নরম যে খড়ের চাল আছে, সেই খড়ের চালের মধ্যে শিশির, ওই যে কুয়াশা, পৌষের ভোর, সেটির শিশির এসে ঠান্ডাটা মেখে দিয়ে যায়। তখন এই পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসেনি শাখায়। যখন পৌষের ভোরবেলা, ভোর রাত, তখন কিন্তু তখনও পাখিরা জেগে ওঠেনি। পৌষ এসে কুয়াশা দিয়ে সেই ভোরে মানে খড়ের চালের স্পর্শ করে যাচ্ছে তার ঠান্ডা দিয়ে, তখন পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসেনি শাখায়। এর মানে হলো সেটা ভোরবেলারও আগের অবস্থা। পৃথিবীও নাই আর, এবং পৃথিবীটাও তখন আর যেন আর এমন নাই। দ্বারকাক একা একা সারা রাত জাগে, কিবা হায় আসে যায় তারে যদি কোনো দিন না পায় আবার। সেই যে স্মৃতিকাতরতা, ভালোবাসার মানুষ, ভুল ভালোবাসার মানুষ, যে রূপসীকে তিনি ভালোবেসেছিলেন, সেই রূপসী তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। অন্যত্র তিনি বলেছেন, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে। বনলতা সেন কাব্যের মধ্যে তিনি বলেছেন, এই যে রূপ নিয়ে চলে যাওয়া যে রূপসী, সেই রূপসীর কথাটি যেন তিনি এই কবিতাটির মধ্যে বলেছেন তার স্মৃতি কাতরতায়। এবং প্রসঙ্গক্রমে বাংলার প্রকৃতি, বাংলার ফল, বাংলার গাছপালা, বাংলার যে পৌষের যে রূপ, হিম হিম যে ঠান্ডা, সেটার বর্ণনা তিনি এখানে দিয়েছেন। বেশ কিছু পাখির কথা এসেছে, সেই পাখিদের কথা বলে তিনি তার ভালো লাগার প্রকাশটি ঘটিয়েছেন এই কবিতায়। আমরা দেখি এর পরের যে কবিতাটি, সন্ধ্যা হয় চারিদিকে, যেখানে সন্ধ্যার প্রকৃতির বর্ণনা দিয়েছেন বিভিন্ন উপমায়, বিভিন্ন অনুষঙ্গে। এবং দুটি স্তবকের ছোট্ট এই কবিতাটির মধ্যে আমরা দেখব, প্রথম স্তবকে তিনি সন্ধ্যার বর্ণনা দিলেও দ্বিতীয় স্তবকে পৃথিবীময় ছড়িয়ে থাকা যে প্রেম, ভালোবাসা, সে তার ঐশ্বর্যময় রূপ তিনি ফুটিয়ে তুলেছেন। তার মন প্রাণ যেন সেই ভালো লাগা এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আছে। কিভাবে? দেখো কি লিখেছেন। সন্ধ্যা হয় চারিদিকে, শান্ত নীরবতা, খড় মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে। একটা খড় মুখে নিয়ে শালিকটা চুপচাপ উড়ে যাচ্ছে তার নীড়ে। গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে। পাখিটা উড়ে যাচ্ছে, শালিক তার নীড়ে, আর গরুর গাড়িটা মেঠু পথ বেয়ে ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেও তার বাড়িতে ফিরে যাচ্ছে। আঙিনা ভরিয়ে আছে সোনালি খড়ের ঘন স্তূপে। এই গরুর গাড়িতে করে আঙিনা ভরে আছে সোনালি খড়ের ঘন স্তূপে। তাহলে আমরা এই যে প্রকৃতির বর্ণনা দেখছি, সন্ধ্যার বর্ণনা দেখছি, সন্ধ্যায় শান্ত নীরবতা চারদিকে, খড় মুখে নিয়ে একটি শালিক উড়ে যাচ্ছে তার নীড়ে, আর গরুর গাড়ি চলে যাচ্ছে তার গন্তব্যে। এবং দেখা গেল একটি আঙিনার বর্ণনা দিচ্ছেন, যে আঙিনাটি সোনালি খড়ের ঘনস্তূপে। এখন অগ্রহায়ণ মাস চলছে, তোমরা দেখবে নবান্ন উৎসব তো হবেই বা হচ্ছেই কোথাও কোথাও, যেখানে ফসল কাটার ধুম পড়ে গেছে, কিন্তু ক্রমশ সেটি বাড়বে। দেখবে সর্বত্রই ধান কাটার উৎসব চলছে এবং উঠানে উঠানে সোনালি ধানের ছড়াছড়ি তুমি দেখবে, পাশাপাশি খড়ের স্তূপ তুমি দেখবে। তাহলে এই কোন প্রকৃতি? বাংলার প্রকৃতি। এবং কোন সময়ের প্রকৃতি? সন্ধ্যার প্রকৃতির বর্ণনা দিয়েছেন। এটি হলো প্রথম স্তবক। কিন্তু দ্বিতীয় স্তবকে দেখো তার ভালোবাসা, তার ভালো লাগা, তার যে প্রশান্তির বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। পৃথিবীর সব ঘুঘু ডাকছে হিজলের বনের মধ্যে। পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে।
তার ভালোবাসা কোথায়? কত ধরনের ঘাসের নাম যে তিনি লিখেছেন এই রূপসী বাংলার বিভিন্ন কবিতায়। আজকে আমি কাজ দেব তোমাদের, দেখি তোমরা কতটা পারো। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, ঘুঘুরা ডাকছে হিজল গাছের যে বন আছে, হিজলের বনের মধ্যে ডাকছে। পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর যত সৌন্দর্য সব যেন সবুজ ঘাসের মধ্যে মিশে আছে। পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে, তিনি এবং তার যে ভালোবাসার মানুষ, তাদের দুজনের মনের মধ্যে পৃথিবীর সব প্রেম যেন নেমে আছে, আকাশ ছড়ায় আছে শান্তি হয়ে। আকাশে আকাশে প্রকৃতিটি যদি এমন হয় যে হিজল গাছের মধ্যে, হিজলের বনের মধ্যে ঘুঘু ডাকছে অনবরত, সব রূপ ঘাস মানে সৌন্দর্যমণ্ডিত যে সবুজ ঘাসে ছেয়ে আছে পৃথিবী, এবং সেখানে তারা দুজন প্রেমে পরিপূর্ণ হয়ে আছেন, দুজনের মনের মধ্যেই পরস্পরের জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসার ঐশ্বর্যময় রূপটি প্রকাশিত হয়েছে, তখন আর কোনো কিছু কি লাগে? তখন শান্ত, শান্তি এবং সুখের সমারোহ দেখা যায়, যেটি প্রকাশিত হয়েছে কবিতার শেষ পংক্তিতে। কবি বলছেন, আকাশ ছড়ায় আছে শান্তি হয়ে আকাশে আকাশে। এই যে আকাশে আকাশে, এটি আরও কবিতায় জীবনানন্দ দাশ ব্যবহার করেছেন। মানে অনেক 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 বেশি বোঝাতে গিয়ে তিনি বলেছেন, আকাশটাই তো কত বড়। যখন আকাশে আকাশে তিনি বলছেন, তখন অনেক অনেক বেশি বিস্তৃত হলো সেই ভালোবাসার শান্তির যে রূপ। সন্ধ্যা হয় চারিদিকে কবিতায় সেই শান্ত স্নিগ্ধ যে পরিবেশ, যে শান্ত স্নিগ্ধ যে রূপটি, ভালোবাসাময় যে রূপটি, সেটি প্রকাশ করেছেন। ছোট্ট কবিতা, কিন্তু অসাধারণ প্রেমময় কবিতা, অসাধারণ সৌন্দর্যমণ্ডিত কবিতা। তার পরের কবিতা 60 সংখ্যক কবিতা, যেখানে মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু উপমা জীবনানন্দ দাশ ব্যবহার করেছেন। কি করেছেন দেখো, তিনি বলছেন, একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি। কারণ তিনি তো মৃত্যু চেতনা তার মাথার মধ্যে রয়েছে, কারণ পৃথিবীতে মানুষের যে বংশ পরম্পরা, মানুষের যে জীবন যাপন, একটা সময় তো মানুষকে চলে যেতে হবে। জীবনানন্দ দাশ ভাবছেন, সেটি বলছেন, একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি। আমি এটা জানি, আমি এই পৃথিবীতে থাকবো না, আমাকে খুঁজবে যারা, তারা পাবে না। হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে সে শান্ত হিম ঘরে। আমার হৃদয়ের পথ চলাটা সেদিন শেষ হয়েছে, যেদিন সে ভালোবাসার মানুষের কথা বলছেন, শান্ত হিম ঘরে পৌঁছে গেছে। অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল, পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন। এ মাঠের কয়েকটি শালিকের তরে আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে। আমাকে যখন হিমঘরে নিয়ে যাওয়া হবে, আমরা এরকম দেখেছি, তাকে শ্মশানে নিয়ে গেলে তার ভাবনাগুলো কি হবে, শ্মশানের যাত্রাপথ কী রকমের হবে, তাকে পুড়িয়ে দিচ্ছে, সেই কল্পচিত্র তিনি এখানে এঁকেছেন। আমরা দেখি এখানে তাকে হিমঘরে নিয়ে যাওয়ার, তাকে হিমঘরে নিয়ে যাওয়ার কথা বলেছেন, এবং সেই সময় হয়তো পৃথিবীর মাঠের কথা তিনি ভুলবেন না, বিলম্ব হবে কিছুদিন তার এটা ভুলতে। এ মাঠের কয়েকটি শালিকের কথা তার মনের মধ্যে প্রকাশিত হবে, শালিকের কথাটি তিনি মানে ভুলবেন না কোনোভাবেই। আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে, যে অন্ধকার বিছানার মধ্যে তাকে শুয়ে রাখা হবে, সেই শুয়ে থাকা বিছানায় যেন আশ্চর্য বিস্ময়ে তিনি চেয়ে থাকবেন। আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে। সোনালি ডানার চিলের প্রতি জীবনানন্দের অদ্ভুত এক আকর্ষণ ছিল। তোমরা হায়াচিল কবিতা যখন পড়বে বনলতা সেনে, এখন তো তোমরা প্রথম বর্ষে, ধীরে ধীরে জীবনানন্দকে আরও জানবে। মাস্টার্স শেষ পর্বে গিয়ে তুমি জীবনানন্দ দাশের কাব্য পড়বে, তখন বনলতা সেনের মধ্যে তুমি দেখবে হায়াচিল নামে কবিতা রয়েছে, যেখানে জীবনানন্দ দাশ বলছেন, হায়াচিল সোনালি ডালার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির তীরে। এই যে ধানসিঁড়ির কথা তোমরা এখানে পেয়েছো বিভিন্ন কবিতায়, এই যে সোনালি ডানার চিল বিভিন্ন জায়গায় কবি ব্যবহার করেছেন। এই যে সোনালি ডানার চিলের প্রতি তার যে আকর্ষণ, সেই সোনালি ডানার চিলের কথা বলছেন। আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি কুয়াশায় ভেসে যাবে, সেই নেড়া অশ্বথের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে। সন্ধ্যাটা যখন সোনার মতো হয়, তখন অশ্বথের দিকে সেই পাখিটা কি ফিরে যাবে, অশ্বত্থ গাছের দিকে। ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও চায় সন্ধ্যা হলে। সন্ধ্যাবেলা ওই ধান খেতে, ধান যখন পেকে উঠেছে বা পরিপক্কতা লাভ করছে, তখন ইঁদুরগুলো গর্ত থেকে বের হয়ে এসে সেই ধানের দিকে যেমন করে তাকিয়ে থেকেছে, বা ধানটা তার নিজের
আয়ত্তে নিতে চেয়েছে। এরকম করে কি সেই ইঁদুরগুলো, দেখো কত ধরনের প্রাণীর কথা, কত ধরনের উপমা তিনি, বা এই যে রূপ বা এই যে প্রকৃতি, বাংলাদেশের যে প্রকৃতি, সেই প্রকৃতি কত নিখুঁতভাবে তিনি মানে পর্যবেক্ষণ করেছেন এবং তার কবিতার মধ্যে কত চমৎকারভাবে তিনি ব্যবহার করেছেন। বলছেন যে সন্ধ্যা হলে সেই নরম ধানের যে শীষ, সে মেঠো ইঁদুর নক্ষত্রের দিকে কি তাকিয়ে থাকবে। মৌমাছি, মৌমাছি শব্দটি আমি দেখো ঔকার দিয়ে লিখেছি, কিন্তু জীবনানন্দ দাশ লিখেছেন মৌমাছিটি এরকম করে, মৌমাছি কোমল রূপটি তিনি দিয়েছেন। আমরা জানি ওটা হলো ও এবং উ এর রূপ, তিনি কোমল রূপ করেই লিখেছেন। মৌমাছির চাক আজও বাঁধে নাকি জামের নিবিড় ঘন ডালে। দেখো তিনি মারা যাচ্ছেন, মরে গেছেন, হিমঘরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এরকম কল্পনা করেও তিনি ভাবছেন যে আজও কি মৌমাছি জামের ঘন নিবিড় ডালের মধ্যে মৌচাক বাঁধছে। আমরা জানি যে একটু আড়াল, একটুখানি মানে অন্ধকার খুঁজে বেড়ায় মৌমাছি যেখানে মৌচাক করবে। জাম গাছটা যে ঘন ঝুপড়া যে জাম গাছ, সেটার মধ্যে কি আজও মৌমাছি চাক বেঁধেছে। মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে। যখন মৌচাকে তো বাঁধে, আবার মধু যখন খাওয়া শেষ হয় তখন তারা তার এখানে থাকে না, এখান থেকে চলে যায়। মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে। কত দূরে যায় আহা। অথবা হয়তো কেউ চালতার ঝরা পাতা জালে, মধুর চাকের নিচে মাছিগুলো উড়ে যায়, ঝরে পড়ে মরে থাকে ঘাসে। হয়তো তারা যেতে থাকে, উড়ে যেতে থাকে, যেতে যেতে কত দূর যেতে পারে। হয়তো কেউ চালতার ঝরা পাতার মধ্যে মধুর চাকের নিচে পড়ে থাকে, মৌমাছিগুলো কিছু উড়ে যাচ্ছে, কিছু ঝরে পড়ছে, কিছু মরে পড়ে থাকছে ঘাসের মধ্যে। তাহলে এই যে মৌচাক, এই যে জাম গাছ, এই যে মৌমাছি, অথবা এই যে তোমার মেঠু ইঁদুর নক্ষত্রের পানে তাকিয়ে থাকছে, ধানের মিষ্টি গন্ধ সে নিচ্ছে, এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো তার চিন্তা করছেন কখন তিনি যখন থাকবেন না পৃথিবীতে। বলছেন একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি। তিনি জানেন পৃথিবী ছেড়ে একদিন তাকে চলে যেতে হবে। তখন তিনি পৃথিবীর রূপটা কেমন হবে বা কি করবে, তখনও কি সব কিছু স্বাভাবিকভাবে চলবে কিনা, প্রকারান্তরে তিনি বাংলার রূপ, বাংলার প্রকৃতি বর্ণনা করেছেন এই কবিতাতেও। আমরা আজকের আলোচনার শেষ কবিতা এবং এই কাব্যের শেষ কবিতা 61 সংখ্যক, যেখানে দেখা যাচ্ছে যে ভেবে ভেবে ব্যথা পাবো। আমরা দেখেছিলাম আজকে আলোচনা প্রথম কবিতা এইসব ভালো লাগে, এই ভালো লাগার কথা তিনি বলেছেন। তারপরে তার প্রেমময়তার কথা, সন্ধ্যা প্রকৃতির কথা বর্ণিত হয়েছে, মৃত্যু চেতনা, সেখানেও বাংলার প্রকৃতি এসেছে। এখন ভেবে ভেবে ব্যথা পাবো, স্মৃতিকাতরতা, যেখানে পৃথিবীর প্রতি তার অপরিসীম ভালোবাসা, দরদ এবং পৃথিবীতে থেকে যাওয়া, পৃথিবীর মধ্যে থাকার আকুতি প্রকাশ পেয়েছে। কবি বলছেন ভেবে ভেবে ব্যথা পাবো, মনে হবে পৃথিবীর পথে যদি থাকিতাম বেঁচে, আমি যদি বেঁচে থাকতাম এই পৃথিবীতে, দেখিতাম সেই লক্ষ্মী পেঁচাটির মুখ যারে কোনোদিন ভালো করে দেখি নাই আমি, এমনি লাজুক পাখি। সেই লাজুক পাখিটিকে আমি দেখতাম, লক্ষ্মী পেঁচাটিকে আমি দেখতাম। যে লাজুক বলছেন এ কারণে যে লাজুক যারা, তারা ঘুমটা দিয়ে থাকে, নিজেকে আড়াল করে রাখে, লুকিয়ে রাখে। পেঁচা তো লুকিয়ে রাখে নিজেকে, এই জন্য বলছেন সেই লক্ষ্মী পেঁচাটির মুখ যারে কোনোদিন ভালো করে দেখি নাই আমি, এমনই লাজুক পাখি। ধূসর ডানা কি তার কুয়াশায় ঢেউয়ে উঠে নেচে। কুয়াশার ঢেউ কি তার ধূসর ডানাটা, এই পেঁচার ধূসর ডানার কথা কবি বলছেন, তার ধূসর ডানাটা কি নেচে উঠবে। অথবা যখন 7টি তারা ফুটে ওঠে অন্ধকারে গাবের নিবিড় বুকে, আসে সে কি নামি। যখন 7টি তারা বলতে সপ্তর্ষি মণ্ডলের কথা বলছেন, সন্ধ্যার ইঙ্গিত করছেন যে সন্ধ্যার পর যখন সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা জেগে ওঠে, তখন কি সেই পেঁচাটা নিচে নেমে আসে গাছের, ওই গাব গাছের যে অন্ধকার ঝুপড়া যে গাছ, গাব গাছ, সেই গাব গাছের ডালের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু যখন সন্ধ্যা হয়েছে, লোকজন যখন ঘরে ফিরেছে, মানুষের যাতায়াত যখন শিথিল হয়েছে, তখন কি সে নিচে নেমে এসেছে। জিউলির বাবলার আধার গলির ফাঁকে জোনাকির কুহকের আলো ঝরে নাকি। দেখো প্রকৃতির সেই গ্রামের প্রকৃতি, পল্লীর প্রকৃতি, বাংলার প্রকৃতি, জোনাক জ্বলা যে সন্ধ্যা, সেই জোনাক জ্বলা সন্ধ্যা, বাবলা গাছের ঝোপের মধ্যে যে জোনাক পোকা যে আলো দিচ্ছে, সেই জোনাকের আলোর কথা তিনি এখানে স্মরণ করেছেন। ঝিঝির সবুজ মাংসে ছোট ছোট ছেলে মেয়ে বউদের প্রাণ ভুলে যায়, অন্ধকারে খুঁজে তারে আকন্দ বনের ভিড়ে, কোথায় হারালো মাকাল লতার তলে শিশিরের নীল জলে
কেউ তার পাবে না সন্ধান। কোথায় যে হারিয়েছে সেই ঝিঝি পোকার সবুজ মাংস, অথবা ছোট ছেলেমেয়েরা যে বউ ফুল থেকে যে মধু খায় সেই বউ ফুলদের কথা, অথবা আকন্দ বনের ভিড়, মাকাল লতা কোথায় যে হারিয়েছে, কেউ তার সন্ধান পাবে না। আর সেই সোনালি চিলের ডানা, আমরা একটু আগের কবিতাতেও বলছিলাম যে সেই সোনালি চিলের ডানা তার আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে? সেটা কি এখনো উড়ে বেড়ায় মাঠের কুয়াশায়? সেই ডানা ঝাপটানো দেখা যায়। সেই নেড়া অশ্বথের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে। সন্ধ্যাটা যখন সোনার মতো হয়, সোনালি আভা ছড়ায়, তখন কি সেই ফিরে যায় ঘরে? ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোরে নক্ষত্রের দিকে আজও চায়। আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রবো কিছুকাল অন্ধকারে বিছানার কোলে। আমি আশ্চর্য নক্ষত্রের সেই নক্ষত্রের দিকে মেঠো ইঁদুরগুলো কি ধানের নরম শীষ সেটার দিকে তাকিয়ে থাকে? আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে থাকবো কিছুকাল অন্ধকারে বিছানার কোলে। আমাকে যখন মৃত্যুর পরে নিয়ে যাওয়া হবে শ্মশানের দিকে অথবা শেষকৃত্যের জন্য, তখন আমি সেই বিছানায় শুয়ে শুয়ে আশ্চর্য আমি ভাববো যে আমি যে পৃথিবীতে থাকতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি আজও ঘটছে? এই যে মৃত্যু চেতনা, এই যে পৃথিবীর প্রতি ভালোবাসা, এই যে দরদ, সেটি আমরা দেখছি কবি এখানে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রূপসী বাংলা কাব্যের সবগুলো কবিতাই পড়ে শেষ করেছি। আমরা কিছু কাজ তোমাদেরকে দিতে চাই। তোমরা যারা আমাদের প্রথম বর্ষে ভর্তি হয়েছ, এই কাজগুলো আমি এর পরের ক্লাসে, তোমরা জানো যে আমাদের যে নির্ধারিত সময়সূচি রয়েছে বা ক্লাস রুটিন রয়েছে, সেটি অনুযায়ী সপ্তাহে 15 দিন পরে তোমাদের সাথে আমার একটি ক্লাস হয়। যদিও গত সপ্তাহ দিন হওয়ার কথা ছিল, আমি গত সপ্তাহের ক্লাসটি কলেজে ব্যস্ত থাকায় নিতে পারিনি। 18 তারিখের ক্লাসটি আজকে 21 তারিখে নিচ্ছি। তো তোমরা 15 দিনের জায়গায় 12 দিন সময় পাচ্ছ। আমরা তোমাদের কিছু কাজ দিতে চাই এবং সেটা আমি ভাগও করে দিতে চাই। আমরা 4টি প্রশ্ন বা 4টি কাজ আমরা দিতে চাই 4টি দলকে, এবং 4টি দল আমরা ভাগও করছি এরকম করে। তোমাদের মধ্যে প্রত্যেকেরই শ্রেণী রোল বা ক্লাস রোল তোমরা জানো। তোমরা একটি তালিকা করবে, আমি যে কাজগুলো দেব সেই তালিকার তোমার 101 থেকে তোমাদের যাদের রোল রয়েছে একেবারে 130 পর্যন্ত, এই 30 পর্যন্ত এরা হলে একটা দল। আবার 131 থেকে তোমাদের 170 পর্যন্ত এটা হলো আরেকটা দল। আমরা জানি যে আমাদের বিষয় পরিবর্তনের কারণে বেশ কিছু শিক্ষার্থী অন্য বিষয়ে চলে গিয়েছে, এই গ্রুপের মধ্যে হয়তো তারা থাকবে। আমি যারা ক্লাস করছো তোমাদেরকে এই কাজগুলো দিচ্ছে, এবং যারা করছে না তাদেরকেও তোমরা এটি জানান দেবে। এবং তৃতীয় দলটিতে থাকবে 171 থেকে 210 পর্যন্ত যারা রয়েছে, আর 211 থেকে চতুর্থ দল সম্ভবত 242 বা শেষ পর্যন্ত, একেবারে শেষ। আমার ঠিক রোলটা, শেষ রোলটা কত মনে নাই, সম্ভবত 242। আমরা এখানে 101 থেকে 130 এই যে একটি দল, 131 থেকে 170 একটি দল, 171 থেকে 210 একটি দল, এবং 211 থেকে 242 একটি দল। কি করতে হবে তোমাদের? তোমরা এখানে যে যত ফুলের নাম রয়েছে তার তালিকা তৈরি করবে। রূপসী বাংলা কাব্যে যত ফুলের নাম আছে সব ফুলের নাম কবিতার উল্লেখ করে তুমি প্রত্যেক কবিতা, ধরো একটা কবিতাতে শিউলির কথা আছে, সেই কবিতার শিরোনাম এবং শিউলি ফুল, এরকম করে কবিতার শিরোনাম উল্লেখ করে তোমরা দেবে। আবার এখানে তোমাদের ঘাসের বিভিন্ন রূপ, দ্বিতীয় যে ঘাসের বিভিন্ন নাম কবিতা ধরে, আমি সেটা পরে তোমাদের নোটিশ আকারেও দিয়ে দিচ্ছি। বিভিন্ন নাম কোন কবিতায় কিভাবে এসেছে, ঘাস, মুথা ঘাস, নানান ধরনের ঘাসের নাম রয়েছে, সেই ঘাসের নামগুলো তুমি এখানে দেবে। এই 101 থেকে 130 তারা ফুলের নাম লিখবে, 131 থেকে 170 ঘাসের নাম লিখবে, আর যত পাখি আছে এই পাখির নাম তোমরা 171 থেকে 210 তোমরা যত পাখি আছে এখানে সেই পাখিগুলোর নাম লিখবে। আর শেষ দল যারা 211 থেকে 242 তোমরা লোক ঐতিহ্যের চরিত্র, লোক ঐতিহ্য বা চরিত্রের কথা, চরিত্রের নাম তালিকা করবে কবিতার নাম লিখে। আমি আবারও বলছি, তোমরা রূপসী বাংলা কাব্যটি হাতে নেবে, হাতে নিয়ে দলগুলো তোমরা যারা ভাগ হবে নিজেরা করতে পারো।
অথবা নিজে একটা দলবদ্ধ হয়েও তোমরা যোগাযোগ করে তোমরা করতে পারো। আমি তোমাদের নোটিশ আকারে তোমাদের কাছে কাজগুলো দেব, আজকে বলে দিচ্ছি ক্লাসে, এবং সেখানে দলনেতা বা 2জন বা 3জনকে আমি দায়িত্বও দেব যারা ক্লাসগুলো নিয়মিত করছে। এই যে এতগুলো ক্লাস হয়েছে রূপসী বাংলা, সেখান থেকে যত ফুল, বিভিন্ন কবিতায় ফুলের নাম আছে, সেই ফুলের তালিকাটি করবে 101 থেকে 130। আবার কবিতা ধরে কবিতার নাম লিখে যে এই ফুলের নাম আছে। আবার 131 থেকে 170 বিভিন্ন ঘাস, ঘাস শব্দটি যেখানে যেখানে আছে কিভাবে আছে। 171 থেকে 210 বিভিন্ন পাখির নাম বিভিন্ন কবিতায় যেটা রয়েছে। 211 থেকে 242, অথবা একটা শেষ রুলধারী পর্যন্ত লোক ঐতিহ্য বা চরিত্রের নাম কিভাবে এসেছে রূপসী বাংলা কাব্যে সেটি লিখবে। এই 4টি কাজ তোমাদের দিলাম, আমি নোটিশ আকারে বিস্তারিত আবার তোমাদের লিখেও দিব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তোমরা আগামী ক্লাসের আগেই সেটা প্রস্তুত করে তোমরা তালিকা করে একটি খাতায় বা একটি কাগজে স্পষ্ট করে লিখে সেটা ছবি তুলে মেসেঞ্জারে আমাকে পাঠাবে, এবং সেটার উপর আমি মূল্যায়ন করব। এরপরে আমরা যাব পরীক্ষায়, আমি প্রশ্ন আলোচনা করব। সেই ক্লাসটিতে তোমাদের এই যে কাজটি কতটা পেরেছো বা কিভাবে পেরেছো সেটা আমি মূল্যায়ন করব। পাশাপাশি তোমাদের এই কাব্য থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটার আলোচনা করব, এবং এর পরের ক্লাসে আমরা জসিমউদ্দিনের অসাধারণ একটি জনপ্রিয় কাব্য নকশি কাঁথার মাঠ, যেটিতে এই ময়মনসিংহের কথা রয়েছে, ময়মনসিংহের কাহিনী রয়েছে, সেটি নিয়ে বর্ণনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, যেটা বলা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, সেটা হয়তো আমাদের মধ্যে চলে এসেছে, যে কারণে আবারও আক্রান্তের সংখ্যাটি 2000 ছাড়িয়ে যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে। তোমরা সবাই সাবধান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘর থেকে বাইরে যদি যেতে হয় অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, এবং রূপসী বাংলা কাব্যের যে কাজগুলো দিয়েছি, যার জন্য যে কাজ, সেই কাজগুলো করে পড়াশোনার সাথে তোমরা যুক্ত থাকো। এ পর্যন্তই আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।